আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভি এবং রাজ টিভি হেলথ এর পর্দায় লাইভে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর 46তম পর্ব, এবং আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, পায়ের গোড়ালিতে ব্যথা এই সমস্যায় অনেকেই ভোগেন, এবং এই সমস্যাতে কতটা গুরুতর তো যারা ভোগেন তারাই বলতে পারবেন। হাঁটা চলাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় যাদের এই সমস্যাগুলো আছে। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা বেশ কিছু কথা বলবো। আমরা আহ তার চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানতে চেষ্টা করব আজকের এই আলোচনায়। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু গোড়ালির ব্যথা ও তার উপসর্গ, চিকিৎসা এবং প্রতিকার। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে আজকে যুক্ত হবেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর A.K. আহমেদুল্লাহ। তিনি এমবিবিএস, এমডি, ইন্টারনাল মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে। জি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে আসসালামু আলাইকুম। জি। অসংখ্য ধন্যবাদ এবং জি। কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে স্যার যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময় থেকে। আমাদেরকে সময় দিচ্ছেন, দর্শকদেরকে সময় দিচ্ছেন। তার দর্শকদের পক্ষ থেকে, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং ডেল্টা ফার্মার পক্ষ থেকে আমি আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, আশা রাখছি ভালো আছেন নিশ্চয়ই। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে এবং দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ যুক্ত থাকার জন্য। হ্যাঁ, ধন্যবাদ স্যার। জি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে লাইভে। আমাদের এই লাইভটি পরবর্তীতেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের পেজ থেকে সংরক্ষিত ভিডিওগুলোর মাঝখান থেকে। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের যে ভিডিওগুলো কিংবা তথ্য পরামর্শগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি সেগুলো সহজেই আপনার মুঠোফোনে পেয়ে যাবেন। আজকের আলোচনার বিষয়বস্তু পর্দায় দেখছেন গোড়ালির ব্যথা ও তার উপসর্গ, চিকিৎসা এবং প্রতিকার। এ সংক্রান্ত যদি কোনো কিছু আমাদের কাছ থেকে জানবার থাকে, কোনো সমস্যার কথা আমাদের জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সমস্যার সমাধান দিবেন। আমাদের আজকের এই লাইভের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসে, সম্প্রচার সহযোগী বরাবরের মতো রাজ টিভি। দর্শক, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর A.K. আহমেদুল্লাহ স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার, আপনি চিকিৎসা সেবার সাথে দীর্ঘদিন স্যার আপনি নিয়োজিত। আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু জানতে চাই যে গোড়ালির ব্যথা নিয়ে নিশ্চয়ই অনেক রোগী দেখেন স্যার, অনেক রোগী আসে গোড়ালির ব্যথা নিয়ে। তো জি। কি কি কারণে মূলত এই ব্যথাগুলো হচ্ছে স্যার, আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু জানতে চাই। আচ্ছা, গোড়ালির ব্যথা আসলে ব্যথার কষ্টে যারা ভুগেন এর মধ্যে অন্যতম একটা প্রধান কারণ দেখা যায় যে আহ, যারা ব্যথার কষ্টে ভুগেন তাদের মধ্যে 20%, মানে 100 জনের মধ্যে শতকরা 20 জনই, 100 জনের মধ্যে 20 জন মানুষই কোনো না কোনো সময় গোড়ালির ব্যথা সমস্যায় ভোগেন। তো গোড়ালির ব্যথা এই এইটা আপনারা জানেন যে আহ, এই আহ, গোড়ালি এবং গোড়ালির আশেপাশে 28টা বোন থাকে, হাড়, এবং প্রায় 30টার মতো আম, অস্থি সন্ধি থাকে। একটার সাথে একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট কানেক্টেড। কোনো একটা জায়গায় যদি ব্যথা বা কোনো একটা জায়গায় যদি আম, রোগের কোনো উপলক্ষণ বা আঘাতপ্রাপ্ত হয়, সেটা অন্যদিকেও জয়েন্টের অন্য এই গোড়ালি এবং তার আশেপাশের অন্য অস্থি সন্ধিতেও আহ, সমস্যা হতে পারে। তো এর মধ্যে গোড়ালির যে সবচাইতে বেশি ব্যথার সমস্যা হয় হলো গোড়ালির জাস্ট নিচে, নিচের দিকে। এটা যে প্লান্টার রিজিয়ন, যেটা প্লান্টার ফ্যাসাইটিস, এখানে যে গোড়ালির যে অস্থি সন্ধির মধ্যে অন্যতম অস্থি অস্থি হচ্ছে টেলাস ক্যালকেনিয়াস, এবং টেলাসের নিচে, ক্যালকেনিয়াসের নিচে যে একটা পর্দার মতো একটা আবরণ থাকে যেটা হল প্ল্যান্টার ফাসা। তো সবচাইতে বেশি ভাগ মানুষ এই প্ল্যান্টার ফাসাইটিস এর প্রদাহজনিত কারণে ভুগে থাকেন।
তো প্ল্যান্টার মানুষের যে ওজন দেখা যায় যে এই গোড়ালি এর, মূল কাজটা হচ্ছে এই মানুষের স্টেবিলিটিটাকে, হাঁটা চলাফেরা, এর মধ্যে মানুষ যাতে স্টেবল ভাবে থাকতে পারে, সেই গোড়ালির অস্থি এবং তার অস্থি সন্ধিগুলো তার সেটা মেনটেন করে। তো এটা মেনটেনেন্সের জন্য এর কিছু এই অস্থিগুলাকে একটার সাথে আরেকটা টাইটলি বেঁধে রাখার জন্য কিছু লিগামেন্ট, যেটা অস্থিগুলা একটার সাথে একটা যুক্ত থাকে, এবং কিছু টেন্ডন থাকে, মাসল, এবং হাড়ের মধ্যে সংযুক্ত করার জন্য কিছু টেন্ডন থাকে। এদের সুপরিকল্পিতভাবে এই টেন্ডন, লিগামেন্ট এবং মাসল গুলা অ্যাটাচ থাকে। তো দেখা যায় যে যে যেটা সবচেয়ে বেশি যে প্ল্যান্টার ফ্যাসাইটিস যে সমস্যাটার কারণে হয়, সেটা আহ, অতিরিক্ত ওভারওয়ার্ক, যে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, হাঁটা চলাফেরা অতিরিক্ত হঠাৎ করে বেশি হাঁটা চলাফেরা করেন, স্পোর্টস অ্যাক্টিভিটি যেমন ম্যারাথন রানার, বা অনেকেই যাদের নেচার অফ ওয়ার্ক হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারা এই সমস্ত এই প্ল্যান্টার ফ্যাসাইটিস সমস্যায় ভুগতে পারেন। তো আপনারা জানেন যে একটা আহ, শরীরে যতটুকু ওজন, একজন মানুষ যখন হাঁটে হাঁটে অথবা রান করতে থাকেন, তখন ওনার 2 থেকে 6 গুণ ওজন কিন্তু আহ, মানে ওই ইয়ার প্লান্টার যে অস্থির, যে টেলাস ক্যালকেনিয়াম, এই যে গোড়ালির যে অস্থি অস্থি এবং তার অস্থি সন্ধির উপর ভরটা কিন্তু 2 থেকে 6 গুণ বেড়ে যায়। কাজেই কারো যদি ওজন, যার থাকার কথা হচ্ছে 60 কেজি, ওনার যদি ওজনটা হয় 80 কেজি, কিন্তু উনি যখন আম, হাঁটবেন বা উনি যখন জাম্প করবেন বা রান করবেন, তখন ওনার কয়েক গুণ এই ওজনটা বেড়ে যায়, যার জন্য এর পুরো ভরটা এই গোড়ালির অস্থি অস্থি এবং তার অস্থি সন্ধির উপর পড়ে। তো এর যেই প্ল্যান্টার ফ্যাসার নিচের পায়ের নিচে একটা জালের মতো, পর্দার মতো আবরণ, ওইটা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ছাড়া আহ, যে প্লান্টার ফ্যাসা পিছনের দিকে, পায়ের পিছনের দিকে অ্যাকিলিস টেন্ডন একটা শক্ত আহ, একটা টেন্ডন, যেটা উপরের দিকে আমাদের হাঁটুর নিচে মাংসপেশি দুইটা, গুরুত্বপূর্ণ মাংসপেশি গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস, এই দুইটা মাংসপেশি যখন একত্রিত হয়ে অ্যাকিলিস টেন্ডন হয়, সেটাই নিচের দিকে কন্টিনিউশন হয়ে প্ল্যান্টার ফাসা, যে এই ফাসাটা তৈরি হয়ে পায়ের আঙ্গুল গুড়াতে ছড়িয়ে পড়ে। তো প্ল্যান্টার ফাসাইটিস যেই সমস্যাটা, এটা দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠার পরে, আহ, উঠার সাথে সাথেই যে মানুষ ব্যথা বেশি ফিল করে, তারপর যখন হাঁটা চলাফেরা করে আস্তে আস্তে সেটা কমে যায়। তো সেটা সাধারণত হয় যখন প্ল্যান্টার ফাসা এটা একটা স্বাভাবিক পর্যায়ে যখন থাকে, একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, স্বাভাবিক। কিন্তু সেটা যদি ইনজিউর্ড হয়, তাহলে আঁকা বাঁকা হয়ে থাকলেই বেশি সমস্যাগুলো হয়। আর একিলেস টেন্ডিনাইটিসের যে সমস্যাটা, সেটা ওভার ওয়ার্ক, ওভার ইউজ এবং কিছু প্রদাহজনিত রোগের কারণেও হয়। তো প্রদাহজনিত রোগের কারণ একটা হচ্ছে আহ, আঘাতপ্রাপ্ত হওয়া, বাকিগুলা কিছু সিস্টেমিক প্রদাহজনিত রোগ, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, তার এবং এর বিশেষ কিছু ভেরিয়েন্ট আছে, যে মূলত স্পন্ডাইলো আর্থ্রাইটিস গুলা। তবে অ্যাঙ্কেল আর্থ্রাইটিস, মানে অ্যাঙ্কেল জয়েন্ট যদি কোনো প্রদাহ, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক, বা কিছু ক্ষেত্রে গাউট, এবং অন্য আরো জটিল কিছু আর্থ্রাইটিস রোগের কারণে অ্যাঙ্কেল এবং গোড়ালিতে ব্যথা হয়। আর আরো কিছু ব্যথার কারণ আছে, যেমন লিগামেন্ট যদি কোনো স্ট্রেস হয়ে হঠাৎ করে, যেমন হাঁটতে গিয়ে হঠাৎ করে বাঁকা হয়ে আহ, মচকে যাওয়া, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা হিল পরেন, যে মেয়েরা যখন হাই হিল পরেন হঠাৎ করে মোচড় খেয়ে
আহ এটা মুচকে গেল। মুচকে গেলে তখন লিগামেন্ট, এটা স্প্রেইন বলে, যে মিডিয়াল ল্যাটারাল অ্যাঙ্কেল স্প্রেইন, সেই ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন। তো আর হলো গোড়ালির পিছনে আরেকটু ব্যথা, যেমন ক্যালকেনিয়াম একটা বোন আছে, ওটার পিছনে যদি অ্যাপোফাইসাইটিস হ্যাগলান্ড সিনড্রোম বলে। আর গোড়ালির অ্যাকিলিস টেন্ডনের সামনে পিছনে দুটো বার্সা থাকে, এটা এগুলো প্রোটেক্টিভ। মানুষ চলাফেরার সময় এক ফ্রিকশনটাকে এড়ানোর জন্য এই প্রোটেক্টিভ কিছু বার্সা, এখানে একটা থলির মতো ভিতরে পানি থাকে। ওই পানিটা এটাকে আঘাতপ্রাপ্ত হওয়া থেকে এবং ঘর্ষণজনিত যে আম, আঘাত সেটা থেকে প্রিভেন্ট করে। তো সেটাই কোনো কারণে যদি আহ, অতিরিক্ত আহ, আহ, ও- কাজের কারণে বা রোগের কারণে যদি ওইটাই যদি প্রদাহগ্রস্ত হয়, তাহলে এই গোড়ালির পিছনে ব্যথা হতে পারে। গোড়ালির সামনে এবং পায়ের তলাও কিছু বার্সা থাকে। তো আরেকটা ইম্পর্টেন্ট যে গোড়ালির নিচের ব্যথার কারণ, সেটা হচ্ছে উম, আহ, গোড়ালি হাড় এবং তার স্কিন এর মাঝখানে একটা ফ্যাট প্যাড থাকে। ফ্যাট প্যাড চর্বির দলা থাকে। চর্বির দলার জন্য আমরা খুব স্মুথলি হাঁটাহাঁটি করতে পারি যে শক্ত জায়গায়। তারপরে আবার যখন স্বাভাবিক অবস্থায় আহ, স্বাভাবিক ফ্লোরে যখন মানুষ পাটা ফেলে, তখন এটা কুশন হিসেবে কাজ করে। তো এইটাই যখন কারো ওজন যদি বেড়ে যায়, মানে সারাক্ষণ ওই ফ্যাট প্যাডটা চাপ চাপের কারণে ওটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার ফলে সরাসরি সারফেসের সাথে বোনটা এক্সপোজড হয়, যার জন্য ব্যথা হয়। তো আর অথবা যে প্লান্টার ফাসাইটিসের যে আমরা চিকিৎসা দেই, পায়ের তলার যে যে পর্দা, ওইটার চিকিৎসা দিতে গিয়ে একটা চিকিৎসার আহ, একটা অংশ হিসাবে আসে স্টেরয়েড ইনজেকশন। যদিও এটা প্রাথমিক চিকিৎসা না, কিছু ক্ষেত্রে হয়তো দেওয়া হয়। এই স্টেরয়েডের কারণে ফ্যাট প্যাড ডিসকানেক্টেড হয়ে গেল। স্টেরয়েডের কারণে সেটা অ্যাট্রফি বা শুকিয়ে গিয়ে তখন আহ, পায়ের পাতায় এবং হিল রিজিয়নে ব্যথা হতে পারে। আরেকটা কারণ হিসাবে দেখা যায়, যারা মার্চ পাস্ট পর ঘন্টা যে ম্যারাথন রানার বা তাদের স্ট্রেস দর্শক দুঃখিত, আমাদের গেস্ট এক্সপার্ট তিনি তার ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমাদের সাথে আহ, এই মুহূর্তে নেই। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি স্যারকে আমরা আমাদের আলোচনায় ফিরে পাবো। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম গোড়ালির ব্যথা, তার উপসর্গ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। স্যার চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বলছিলেন যে আসলে কি কি কারণে গোড়ালির ব্যথা হতে পারে, এবং আমরা বিভিন্ন কারণ সম্পর্কে জানলাম অনেক বিস্তারিত আহ বিষয়গুলো নিয়ে স্যার কথা বলছিলেন, আসলে কি কি কারণে আমাদের ব্যথা হতে পারে। এবং সেই প্রসঙ্গের পরে আমরা আসলে চিকিৎসা প্রসঙ্গে আসব এবং তার প্রতিকার নিয়ে জানবো। আমরা আশা রাখছি স্যার খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে আমি একটু বলে রাখি দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, গোড়ালির ব্যথা, তার উপসর্গ, চিকিৎসা এবং প্রতিকার। এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমরা চেষ্টা করব সমস্যার সমাধান দিতে। আমি দেখছি আমাদের সাথে আছেন এমডি শামীম হোসাইন, আছেন এমডি আমিরুল ইসলাম। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। আমি আবার একটু বলে রাখি আমাদের আজকে লাইব্রেরি সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসে। আমাদের সাথে আমাদের গেস্ট এক্সপার্ট যখন ছিলেন তখন তিনি বলছিলেন যে গোড়ালিতে আসলে আমরা যারা আছি আমাদের 20% মানুষেরই কিন্তু গোড়ালিতে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, এবং এই সমস্যাটি কিন্তু খুব কমন একটি সমস্যা, এবং বিশেষ করে মহিলাদের এই সমস্যা কিন্তু অনেক বেশি দেখা যায়। আমরা যদি একটু আমাদের আশেপাশে তাকাই দেখবো যে গোড়ালির ব্যথা নিয়ে কিন্তু অনেক মানুষ ভুগছেন।
এবং এটার আসলে সঠিক কারণ নির্ধারণ করা এবং সঠিক চিকিৎসা পাওয়াটা কিন্তু খুব জরুরি। কারণ যদি সময় মতো সঠিক চিকিৎসাটা না দেওয়া যায় তাহলে কিন্তু এই ব্যথাটা অনেক ভোগায় যিনি এই রোগে আক্রান্ত। গোড়ালির ব্যথা নিয়ে যিনি ভুগছেন তিনি কিন্তু অনেক কষ্ট পান, তার স্বাভাবিক জীবন যাপন কিন্তু বেশ কঠিন হয়ে যায়। আহ স্যার যেটি বলছিলেন যে আমাদের যাদের একটু ওজন বেশি, যেটা স্বাভাবিক থাকার কথা ছিল তার থেকে যখন ওজনটা বেশি হয়, আমাদের যে গোড়ালির যে অস্থিগুলো আছে, আহ স্যার বলেছেন যে 28টা অস্থি আছে সেখানে, এবং সেই অস্থিগুলো কিন্তু আহ একটা তাদের একটা প্রেসার নেবার মতো একটা ক্ষমতা আছে। তো যখন অনেক বেশি একজন মানুষের ওজন হয় এবং তিনি যখন স্ট্রেস দেন, স্যার বলেছেন যে আমরা যখন হাঁটি কিংবা দৌড়াই, আহ এ, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওজন তার চেয়েও কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে আমাদের আহ গোড়ালির উপর, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যে গোড়ালির যে কার্যক্ষমতা সেখান থেকে যখন প্রেসারটা বেশি পড়বে তখন এটা আস্তে আস্তে কিন্তু আমাদের ক্ষতির দিকে যায় এবং একটা সময় গিয়ে নানা রকম ইনফ্লামেশন হতে পারে। আমরা জেনেছি প্লান্টার ফাসাইটিস সম্পর্কে, এবং স্যার আরো বেশ কিছু ব্যাপারে কথা বলছিলেন, এবং আমরা আশা রাখছি স্যার আবার আমাদের মাঝে আসবেন এবং আমাদের বিস্তারিত জানাবেন। স্যার আমাদের মাঝে এসেছেন। জি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 জি, একটু হ্যাঁ, একটু নেটের সমস্যা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আবার আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্যার আমরা কথা বলছিলাম কি কি কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে। স্যার এবার জি একটু জানবো যে গোড়ালিতে ব্যথা, এখানে তো ব্যথা থাকবেই, আর কি কি উপসর্গ নিয়ে মূলত স্যার রোগীরা আসছেন, এবং স্যার কারা এতে বেশি আক্রান্ত হচ্ছেন? আচ্ছা, তাহলে মানে এটা বললাম যে মূলত গোড়ালিটাকে যদি মিস ইউজ করা হয়, ওভার ইউজ, অথবা প্রফেশনাল বা অন্য কারণে যখন এটার প্রেশারটা বেশি পড়ে, তাহলে এখানে খুব যে জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, এটা খুব ফাইনলি ওরিয়েন্টেড। এখানে যে একটা স্ট্রাকচারে যদি ডিসরাপশন মানে অসুবিধা দেখা যায়, তো অন্য স্ট্রাকচার গুলো তো এটা সমস্যা হয়। তো এখন আহ, যে আরো কিছু যে সমস্যাগুলা, যেমন আমাদের লাইফস্টাইলের লাইফস্টাইল মানে চেঞ্জের কারণেই কিছু ব্যথা হয়, যেগুলো হয়তো আমরা প্রিভেন্ট করতে পারি। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে একটা আমি আগেই বললাম যে যখন ওজন বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধিটা একটা খুব মারাত্মক ব্যাপার। যে এটা প্রথমে হচ্ছে এটা প্লান্টার, যে নিচের যে প্লান্টার ফাসা যার উপর আমরা দাঁড়াই, সেখানে কন্টিনিউয়াস প্রেসারের জন্য এই ফ্যাসার সমস্যা হয়। এখানে একিলেস মানে ওই যেই মেরু টেন্ডনটা, মোটা টেন্ডনটা হিলের পিছনে থাকে, সেখানেও ব্যথা হয়। তারপরে যে একটা ফ্যাট প্যাড একটা কুশন হিসাবে থাকে, সেটা পাতলা হয়ে যায়। আর তারপরে এর সাথে যদি কেউ টাইট হিল পরে, টাইট জুতো পরে, তাহলে এই মানে এই যে জয়েন্ট গুলার মাঝখানে যে নার্ভ গুলা থাকে, এখানে প্রেসার পড়ে, প্রেসার পড়ার জন্য প্রচন্ড ব্যথা হয়। আর এখানে লিগামেন্ট এবং অন্যান্য হাড়ের উপরও প্রেসারটা পড়ে। আর হলো যারা অতিরিক্ত পরিশ্রমের কাজ করে, যেমন ম্যারাথন রানার বা আহ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তাদের একটা ফ্র্যাকচার হয়। এই ফ্র্যাকচার গুলা অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করা একটু কঠিন। তো এটা শেষ পর্যন্ত এমআরআই করে এটা ডায়াগনোসিস করতে হয়। তো আর আহ, যেমন যদি প্রদাহজনিত কোনো রোগ হয়, তাহলে ওনার শুধুমাত্র গোড়ালির মধ্যেই ব্যথাটা সীমাবদ্ধ থাকে না। তাহলে অন্য কোনো জয়েন্ট, যেমন হাঁটু, কোমর, সাথে হাতের, কাঁধের বা পিঠের দিকে ব্যথা হয়। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের ইতিহাসটা, আহ, যিনি ভুগছেন ওনার সমস্যাটা আইডেন্টিফাই করা, যে এটা কতদিনের সমস্যা, কি করে হলো, ওনাকে কতটুকু ভোগাচ্ছেন, ওনার কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে কিনা, ওনার বাস্তব জীবনে যে ওনার কাজের ক্ষেত্রে কতটুকু সমস্যা হচ্ছে, সেটা নির্ণয় করে তারপর একটা ডায়াগনোসিস পৌঁছানো এবং তার চিকিৎসা দেওয়া। তো এখানে আহ, গুরুত্বপূর্ণ এখানে যিনি, যার কাজ হচ্ছে আহ, দাঁড়ানো, যেমন
আহ, বিশেষ করে দেখা যায় যে মহিলাদের যারা আহ, কাজ করেন অফিসে বা ইয়েতে ঘরের মধ্যেই বা গৃহস্থলী যে কাজ করেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে। দাঁড়িয়ে থাকতে থাকতে ওনাদের এক ধরনের সমস্যা হয়। যারা পুরুষ মিল ফ্যাক্টরিতে কাজ করেন, ওনাদের কিছু অকুপেশনাল হ্যাজার্ড আছে। তো এই যে কার্যক্ষেত্রে কোনো অসুবিধা যদি থাকে, টেকনিকের কোনো সমস্যা থাকে, সেই টেকনিক গুলা কারেকশন করাটাই হলো আহ, আহ, মূল চিকিৎসাটা। তো এখন যে আমরা কারো যদি সমস্যা হয়, এটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট, যে এটা এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়। তো এটা করতে গিয়ে তো প্রথমে ইতিহাসটা নিলাম, তারপরে ওনার পায়ে জায়গাটা পরীক্ষা করলাম। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা একটা বুঝতে পারবো কি সমস্যাটা। তারপরে ল্যাবরেটরি যে ইনভেস্টিগেশন করে যদি প্রদাহজনিত কারণ হয় তাহলে কিছু রক্ত পরীক্ষা লাগবে। আর যদি প্রদাহজনিত কারণ না হয়, যদি লিগামেন্ট, টেন্ডন বা কিছু ক্ষেত্রে বনি আর্টিকুলেশনের যদি সম্ভব মানে সমস্যাটা হয়, তাহলে মাস্কুলো স্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি, যেগুলা খুব আর্লি আইডেন্টিফাই করতে পারে, যেগুলা আম, সবচেয়ে বেশি প্রদাহজনিত যে সমস্যাটা বেশি হয় প্লান্টার ফাসা, আমরা একটা সহজেই একটা আলট্রাসোনোগ্রাফি করে পায়ের আমরা প্লান্টার ফ্যাসাইটিস আইডেন্টিফাই করতে পারি। অ্যাকিলেস টেন্ডিনাইটিস বা ওই যদি লিগামেন্ট রাপচার হয়, ছিঁড়ে যায় বা হালকা ছিঁড়লো, তাও আইডেন্টিফাই করা যায়। আর যদি হাড় যদি ভেঙে যায় তাহলে এক্স রে আমরা করে আইডেন্টিফাই করা যায়। কিন্তু যদি স্ট্রেস ফ্র্যাকচার হয় সেটা আবার এক্স রেতে আসবে না। আর এমআরআই একটু কস্টলি। যদি এমআরআই তে সবগুলা স্ট্রাকচারাল কোনো সমস্যা থাকে নির্ণয় করা সম্ভব। তো এখন যে জিনিসটা হলো যে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে বা সবচেয়ে এই সমস্যাগুলো হয় স্পোর্টস অ্যাক্টিভিটিতে। যদি স্পোর্টস অ্যাক্টিভিটিতে কেউ যদি ইনজিউর্ড হয়, তাহলে উনি যার প্রফেশন হচ্ছে ফুটবল খেলা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওনাকে আবার ফুটবল আবার ফিরে যেতে হবে। তো সেক্ষেত্রে যে ইনজুরি রিকভারি হওয়ার যে একটা প্রসিডিউর, ওইভাবে ওনাকে প্রসিডিউর কমপ্লিট হওয়ার পরে উনি আবার যেতে পারবেন। আর হলো যার অ্যাক্টিভিটি, উনি যাতে আবার ইনজিউর্ড না হন, এই আম, আহ, এইভাবে ওনার অ্যাক্টিভিটি গুলাকে মডিফাই করতে হবে। তো এখন রিক্রিয়েশনাল যে অ্যাক্টিভিটি গুলা, যেমন আমরা জগিং করা, তারপরে যে রিক্রিয়েশনের জন্য যে স্পোর্টস অ্যাক্টিভিটি, তো এইটার জন্য অবশ্যই একজন চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের অথবা যিনি একজন ইনস্ট্রাক্টরের গাইডলাইন অনুসারে ওই অ্যাক্টিভিটি গুলা করা উচিত। যেমন কেউ যদি অনেক ইনজিউর্ড হন, তাহলে এই ইনজুরিটা যাতে ভবিষ্যতে না হন, কারণ ইনজুরি হলে তাকে আবার সাফিসিয়েন্ট রিকভারি টাইমটা দেওয়া লাগবে। একটা অ্যাকিলিস টেন্ডন যখন ইনজুরি হয়, কিছু কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহ কয়েক মাসও মানে সিরিয়াসলি ইনজুর্ড হলে প্রয়োজন হতে পারে। কিন্তু সেই রিকভারিটা হওয়ার আগেই যদি উনি আবার সেই একই কাজে ফিরে যান, তাহলে আবার ইনজুরিটা খুব সিরিয়াসলি হবে এবং এক সময় উনি ডিজেবল হতে পারেন। তো এই ব্যাপারগুলা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আমি দেখতে আচ্ছা। পাচ্ছি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, স্যার আব্দুল মান্নান, তিনি লিখেছেন আমার গোড়ালির ব্যথা পরিত্রাণ চাই। দর্শক আপনার একটু সমস্যার কথা বিস্তারিত জানালে ভালো হতো, তারপরেও স্যার আপনার কাছে এর উত্তর আশা করছি। জি, এখন পরিত্রাণ ওই যে বললাম, উনি যে ওনার গোড়ালির ব্যথা কতদিনের, তীব্রতা কেমন, উনি কি আঘাত পেয়ে এই সমস্যাটা হলো, ওনার কোনো প্রদাহজনিত কারণ, ওনার আহ, ওজন কেমন, উনি কেমন হিল পরেন। এখন আরেকটা ব্যাপার হলো যে যার হয়তো কোনো জয়েন্টে ডিফর্মিটি বলতে, ধরেন হাঁটুতে কোনো যার বাঁকা হয়ে আছে অথবা কোমরে বাঁকা হয়ে আছে, আমরা যে এক দাঁড়ানো অবস্থায় অথবা চলাফেরার সময় আমাদের যে ওজনটা একটা গ্র্যাভিটি, মানে একটা লাইন বরাবর ওজনটা নিচের দিকে গ্র্যাভিটিতে যায়। তো একজন স্বাভাবিক মানুষ যখন থাকে তখন তার
গ্র্যাভিটিটা হয়তো অ্যাঙ্কেল জয়েন্টে পড়ে স্বাভাবিক অবস্থায়, কিন্তু সেটা যদি যখন পরিবর্তন হয়ে যায় তখন ওই কম্পেনসেশন যদি না হয়, ওইটাও একটা হিল পেইনের কারণ, হিল পেইন হতে পারে। তো এটা কারণটা কি, মানে একেবারে ইতিহাসটা নিয়ে তারপরে হয়তো একটা ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব। সেই ডায়াগনোসিসটা করা গেলে কি কারণটা হলো, সেই হিসাবে আমরা চিকিৎসাটা দিতে পারি। তো চিকিৎসা যখন কারো হঠাৎ করে ব্যথাটা বেশি বেড়ে যায়, তাহলে সেই ইয়াটা হচ্ছে রেস্ট। প্রয়োজনে একটা যার কয়েক ঘন্টার মধ্যে যার ব্যথা হলো, বা এখনই যিনি ব্যথা পেলেন মারাত্মক ভাবে, তখন একটা আইস থেরাপি, মানে আমরা বরফ সেক, সরাসরি বরফ না, একটা একটা ইয়েতে একটা কাপড়ে কাভার করে আমরা বরফ সেক দিতে পারি। সেখানে কিছু ব্যথার ওষুধ, ব্যথা নাশক, চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যথা নাশক দিতে পারি যদি। আর হলো রেস্ট, ওনার ওই যেটা ইনজিউর্ড এরিয়া, ওইটা এডিকুয়েট, মানে একদম পরিমাণ মতো রেস্ট না হলে, আবার যদি উনি সেই কাজেই ফিরে যান বা আবার ইনজিউর্ড হলে, সেটা রিকভারি হওয়াটা চান্সটা আরো কমে যায়, আরো কষ্টের। আর যদি দীর্ঘদিনের হয় তাহলে অবশ্যই যেই প্রদাহজনিত বা অন্য কোনো কারণ আছে কিনা সেটা বের করা খুব জরুরি, কারণ চিকিৎসা তো আছেই। এই মানে প্রত্যেকটা কন্ডিশনটা আইডেন্টিফাই করে প্রপার চিকিৎসা অবশ্যই সম্ভব, এবং সেটা মানে চিকিৎসকের একটু পরামর্শ নিতে হবে আর কি। ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আমাদের দর্শকের প্রশ্নের উত্তর দিলেন। এবং দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমি স্যার এই পর্যায়ে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। স্যার, আমি একটু চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জেনে নিব অল্প কথায়। স্যার, আমি প্লান্টার ফাসাইটিসের চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই, যে আধুনিক কি কি চিকিৎসা আছে আমাদের। এবং স্যার, এই মূলত যে গোড়ালির যে ব্যথা, এই পুরো আহ সমস্যাগুলো থেকে আমরা কিভাবে আসলে দূরে থাকতে পারবো, কিংবা প্রতিকারটা কিভাবে সম্ভব, এই বিষয়ে কিছু পরামর্শ স্যার আশা করি। আচ্ছা, প্লান্টার ফ্যাসার যে চিকিৎসাটা, এক নাম্বার হচ্ছে কারণটা আইডেন্টিফাই করে কারণটা দূর করা। দুই নাম্বার হচ্ছে যে হঠাৎ করে ব্যথা যদি হয় তাহলে আহ, ব্যথার ওষুধ। আর হলো একটা প্লান্টার ফাসা এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ বলে, এই স্ট্রেচিং এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটা এবং যদি খুব মানে হঠাৎ করে যে ব্যথাগুলো অ্যাকিউট কন্ডিশন, একটা স্প্লিন্ট দেওয়া লাগে, নাইট স্প্লিন্ট। রাতের বেলা যে আমরা যখন শুই, পাটা একটু সামনের দিকে একটু এগিয়ে থাকে, যার জন্য এখানে একটু ব্যথা হয়। সকালে উঠতে গেলেই খুব প্রচন্ড ভাবে ব্যথা হয়। কিন্তু সেটাই যদি একটা স্প্লিন দিয়ে, স্প্লিন খুব সিম্পল, এটা স্প্লিন দিয়ে যদি ওটা একটু স্ট্রেস করে রাখা যায়, তাহলে ব্যথাটা কিন্তু অনেক কমে। তো এরপরে যে স্ট্রেচিং কিছু এক্সারসাইজ যদি দেওয়া যায়, তাহলে মানে খুব রিকভারিটা খুব আহ, একটু তাড়াতাড়ি হয়। তো এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেই যেমন কেউ যদি ওভারওয়েট হন, ওনার ওভারওয়েটের কারণে যদি এই সমস্যাটা হয়, তাহলে আমি যতই ইয়া দিই, আবার সেই এই চক্র তো আবার ফিরে আসবে। কাজেই তখন ওনার ক্ষেত্রে ইয়েটা হচ্ছে ওনার ওয়েটটা কিভাবে রিডাকশন করা যায়, কমানো যায়, একটা অপটিমাম লেভেলের ওয়েটটা মেনটেন করা যায়, সেটা আহ, সেটার ব্যবস্থা নেওয়া। আর একটা হলো পায়ের পাতায় যখন প্ল্যান্টার ফ্যাসার নিচে একটা সিলিকন প্যাড বলে, প্রোটেক্টিভ, একটা কুশনের মতো, ওইটা খুব প্রয়োজন হলে ওই প্যাডটা দেওয়া যায়। শো মডিফিকেশন দরকার হয় কারো যদি ডিফর্মিটি থাকে, মানে গোড়ালি বা হাঁটুর কোনো আহ, জন্মগত কোনো ডিফর্মিটি, বা উনি আঘাতপ্রাপ্ত হয়ে যদি ডিফর্মিটি থাকে, ওই ডিফর্মিটিটা আইডেন্টিফাই করা এবং ওই ডিফর্মিটিটার কারেকশনটা করাটা ইম্পর্টেন্ট। অনেকেরই কোমর বাঁকা থাকে, সেক্ষেত্রে ওইটা ইম্পর্টেন্ট। আর যদি একেবারেই মানে ওইভাবে সমস্যার সমাধান সম্ভব না হয়, তাহলে আমরা স্টেরয়েড দিতে পারি, ওখানে স্টেরয়েড দেওয়া। আর আহ, তাও যদি মানে ইয়ে না হয়, তখন অপারেশন লাগে, শেষ পর্যন্ত সার্জারি দিতে হয়। আর হলো প্রতিকার হলো যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন, যাদের হাই হিল যারা পরেন, ওই হিলটা যদি হাই না হয়ে মানে লেস দেন 1 ইঞ্চ, এই 1 ইঞ্চির উপরে হিল যখনই পরা হয়, তখনই এই ইনজুরি গুলো হওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে। আর বডি ফিটনেস বাড়ানো,
যে ওভারওয়ার্ক, এক্সেসিভ ওয়ার্ক যাদের না করা হয়। একটা নির্দিষ্ট মাত্রায় কাজ করার পরে প্রত্যেকটা যখন কোথাও কাজ করতে গিয়ে যখন স্ট্রেস পড়ে এখানে ইনজুরি হয়, ওই ইনজুরি রিকভারি হওয়ার টাইমটা দিতে হবে। টাইমটা না দিলে আবার বারবার রিপিটেড ইনজুরি হলে তখন তার রিকভারি তো খুব স্লো হয়, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। একটা একিলেস টেন্ডন যখন ইনজিউর্ড হয় তখন তার নর্মাল যে মানে স্বাভাবিকভাবে লম্বালম্বি ভাবে যে ফাইবার গুলা, যে ওরিয়েন্টেশনটা থাকে, এটা লস্ট হয়ে যায়। তো একটা যখনই এটা নষ্ট হয়ে যায় তখন যতই আমরা চিকিৎসা দেই এটা কিন্তু দুর্বল থাকবে। এই দুর্বল টেন্ডনে আবার সেই যদি আবার আমরা কাজই করতে থাকি তাহলে সেটা ব্যথা আরো বাড়বে। তো এখন মানে এটা হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, যিনি এই প্রবলেম গুলা ব্যাপারে ভালোভাবে জানেন। এ- এই এই ধরনের চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা জরুরি। তো এর মধ্যে সিস্টেমিক ইনফ্লামেশন যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের আরো কিছু জটিল রোগ আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো অনেকের ক্ষেত্রেই এই লিগামেন্ট গুলা, যে এই যে লিগামেন্ট টেন্ডন, এগুলো একটু ল্যাক্স থাকে। এটা জন্মগতভাবেই বা ফিমেলদের এটা বেশি থাকে, এই ল্যাক্স থাকে। এই ল্যাক্সিটির কারণে অনেক ক্ষেত্রেই ব্যথা হয়। তো সেটা হয়তো জটিল কোনো রোগের কারণে নাও হতে পারে। তো সেই জন্য একটু মানে এটা এটা হলো একটু চিকিৎসকের পরামর্শ, সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ভালো। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে আহমেদুল্লাহ স্যার, আপনার মূল্যবান সময়ের জন্য চমৎকারভাবে আমাদের চিকিৎসা সম্পর্কে জানালেন, প্লান্টার ফাসাইটিস এর এবং সার্বিকভাবে গোড়ালির ব্যথা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি জি ধন্যবাদ জি। জানাই দর্শকদের, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল। আপনাদের সাথে আবারও পরবর্তীতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হব সে আশা রাখছি, এবং আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর এ কে আহমেদুল্লাহ স্যারের সার্বিক সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.